আমি দোষী, ওই দেশের নাগরিক হতাম, আমাকে দেশদ্রোহী বলতে পারতেন। আমি তো এখন ওই দেশের নাগরিক না, আমি তো সত্য কথাটা বলেছি, আমি এখনো বলি আমি যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, ফ্রান্স আওয়ামী লীগ, বাংলাদেশ নাম দিয়ে কোনো আওয়ামী লীগ করা যায় না। আমার ব্যাখ্যাটা সেখানে। যেহেতু মোদী আসছে, সেজন্য অনেকে ইন্ডিয়ান লোকেরা ওখান থেকে পাশ দিয়ে যাচ্ছিল, তাদের হাতে ব্যানার আমরা 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 দেখেছি। আপনি জানেন যে আপনারা বিক্ষোভ করেছেন, কিন্তু ইন্টারভিউ নিয়েছে কিন্তু অল ইন্ডিয়ার রেডিও দিয়েছে, অল ইন্ডিয়া টেলিভিশন দিয়েছে, এএনআই। আমরা একটু আগে টেলিভিশনও দেখছিলাম। আমি যেটা বলি, আয়নাঘর তো না সব জায়গায়, দেশে আপনার ধরে নিয়ে যায় অনেক অত্যাচার করে, বিভিন্ন দেশে আছেন, সেটাই আয়নাঘর বলতেছে। আমি এখন বুঝতে পারতেছি এটা অন্যায় কাজ। আপনি একটা লোকের অন্যায় ভাবে কষ্ট দিয়ে তো আমি এটা কিন্তু আমি আয়নাঘর যদি এভাবে করে থাকে, যারা করেছে তাদের বিচার হওয়া উচিত, তাদেরকে আমরা আইডেন্টিফাই করা উচিত। আমি সেই থেকে যাব না। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই টাইম পলিটিক্স অনুষ্ঠানে। সাথে আছে আমি চয়ন রহমান। আপনারা জানেন যে রাজনীতির বিষয় আশয় নিয়ে সবখানি সরব, সেটি দেশ পার হয়েও এই সুদূর যুক্তরাষ্ট্র। আমরা রাজনীতির কথোপকথন নিয়ে আমরা এই নিয়মিত টাইম টেলিভিশনের আয়োজন টাইম পলিটিক্স অনুষ্ঠানটি সাজিয়েছি। আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে এই আয়োজনে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত আমাদের এই টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সাথে সাথে এটা ভাষা মাস, আন্তর্জাতিক স্বীকৃত ভাষা মাসের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশ এবং দেশে প্রবাসের সব বাঙালিদের আমি বাংলা এই ভাষা মাসের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি চমৎকার বলেছেন ভাষার মাসে, কিন্তু আপনি গতকালই একটি অনুষ্ঠানে কিন্তু দাবি করেছেন আপনি বাংলাদেশের নাগরিক না। তাহলে বাংলাদেশের ভাষার মাস বা এটাকে আপনি ধারণ করছেন, যেখানে নাগরিকত্বই আপনি অস্বীকার করছেন? না না, আমি তো অস্বীকার করি না নাগরিকত্ব। এই কথাটা মূল মিথ্যা ব্যাখ্যা। আমি সত্য কথাটা বলেছি। বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের নাগরিক। যেহেতু আমি এখন যুক্তরাষ্ট্রে আসছি 45-48 বছর, আমি তো বাংলাদেশের রাষ্ট্রের রাখি নাই ভাই। আমাকে সেখান থেকে বাধ্য হয়েছে এই দেশ আমাকে থাকতে, সেই ইতিহাসে আমি যাব না। আমি তো আমার সত্য কথাটা বলেছি। আমি কোন আলোকে সে কথাটা বলেছি? সে বলছে আমাকে দেশদ্রোহী হিসাবে সে করতে বলছে। আমি দেশদ্রোহী তো আমি দোষী, ওই দেশের নাগরিক হতাম, আমাকে দেশদ্রোহী বলতে পারতেন। আমি তো এখন ওই দেশের নাগরিক না, আমি তো সত্য কথাটা বলেছি, আমি এখনো বলি আমি যুক্তরাষ্ট্রের নাগরিক। আপনি কি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কারো বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করতে পারবেন? এটা বোকার মতো কথা। কিন্তু আমি বাংলাদেশের নাগরিক না, এটা তো বলাটা, তো আপনি যেটা বলেছেন সেটাকে আপনি অস্বীকার করছেন যে আপনি কথাটি বলেননি? আমি অস্বীকার করিনি, আমি বললাম আমি তো অস্বীকার করি, আমি বলছি, আমি এখনো বলছি। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যে দলটির প্রতিনিধিত্ব এখানে করছেন সে দলটির নামের আগে তো বাংলাদেশ শব্দটি আছে। তাহলে যে দেশের নাগরিকত্বকে আপনি স্বীকার করছেন না, সেই দলটির কিভাবে একটি সভাপতির দায়িত্ব আপনি পালন করেন? আমি কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নই। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা সভাপতি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বলে তো কোনো নেই, নিবন্ধন নেই। বাংলাদেশ আওয়ামী লীগ শাখা যুক্তরাষ্ট্র নেভার। এখন নাই, আগে ছিল, এখন নাই। আচ্ছা, তাহলে আপনি শুরু থেকে যখন ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী বাংলাদেশের কোন দলের শাখা বিদেশে থাকতে পারে না। আপনি এমন একটি পজিশনে আছেন যেখানে আপনি বাংলাদেশের এই বিভিন্ন ইস্যুতে কথা বলছেন আপনার দলের। যখন আপনি বলছেন যে ঠিক আছে যুক্তরাষ্ট্র একটা আওয়ামী লীগ এটা আলাদা আইডেন্টিটি দল, আমরা কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোতেও রয়েছি যেখানে অন্যান্য শাখার যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য পদ থেকে এই কর্মসূচিগুলো এখনও দেখছি না। তাহলে আপনি একে বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করছেন, দুইয়ে আবার আপনার আওয়ামী লীগ নামক দলটির বিভিন্ন প্রকার দাবিতে আপনি সোচ্চার, যেখানে কেন্দ্র কিংবা ঢাকার সব জায়গা থেকে একেবারেই চুপচাপ। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, কেন্দ্রে কিন্তু সবই কাজ করতে, আপনি এমন একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন যেটার ব্যাখ্যা আপনি হয়তো দিলেন না, আমিও দিতে চাই না। যে কথাটি বারবার বলছেন, সারা বিশ্বে যে সমস্ত আওয়ামী লীগের কমিটিগুলো রয়েছে সবগুলোই এইভাবেই নাম,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, ফ্রান্স আওয়ামী লীগ, বাংলাদেশ নাম দিয়ে কোনো আওয়ামী লীগ করা যায় না। আমার ব্যাখ্যাটা সেখানে। আর দ্বিতীয়ত কথা হলো, এবং এই সমস্ত দলের যাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়, সেই দেশের নাগরিকত্ব না থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী যে কমিটিগুলো করেছেন সেটা দিতে চান না। তার কারণ হলো বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আপনি যুক্তরাষ্ট্রে মেইন স্ট্রিমে কাজ করতে পারবে না। সো দিস আর থিং। কিন্তু এই জিনিসটা এত বড় করে দেখার তো কোনো কারণে আমি বলছি, আমি নাগরিক। আমরা আপনার বিষয়টাকে একটু ছোট করে আপনি যদি বলছেন, দেখি যেহেতু আমাদের সময়ও কম, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তবে তার আগে একটি 30 সেকেন্ডের একটি ভিডিও দেখে আসি। আমরা দেখেছি যে ট্রাম্প এবং মোদির বৈঠক হয়েছে হোয়াইট হাউসে। আমরা সেই ভিডিওতে বিভিন্ন জায়গাতে আমরা যেটা দেখেছি, যে আমাদের কাছে যেটি রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, যে আপনারা বক্তব্য দিচ্ছেন, ওয়াশিংটন ডিসি মেট্রো থেকে বক্তব্য দিচ্ছে, কিন্তু পিছনে বিজেপির করা আছে এবং ওয়েলকাম নরেন্দ্র মোদী করা আছে। আপনারা যে বহরটি নিয়ে গেলেন প্রায় বাসে কিংবা নানান আয়োজনে করে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন, আমরা অতীতে দেখেছি যে কোনো দলের প্রধান আসলে কিংবা প্রধানমন্ত্রী আসলে এমন আয়োজন থাকে। ওদিন কি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ নেতা সভাপতি বাদে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন? না। তাহলে আপনাদের এমন আয়োজন করে এবং বাস ভাড়া করে, গাড়ি ভাড়া করে একটি পিকনিকের আয়োজন নিয়ে আপনারা সেখানে গেলেন, কাকে স্বাগত জানাতে গেলেন? না, আমরা কাউকে স্বাগত জানাই। আমি কিন্তু গতকালও বলেছি আপনাদের এই অনুষ্ঠানে যে আমার এটা ডাক ছিল 1 সপ্তাহ আগে, যে বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে প্রায় 50টি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি মাটির সাথে বুলডোজার দিয়ে, সাথে সাথে আমার একটা কাঁচা বাড়ি, আমার পৈতৃক সম্পত্তি বাড়িটাও একই সময়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে আমাদের একটা মন্ত্রী বাড়ি আক্রমণকে কেন্দ্র করে বাংলাদেশে টেবিল হান্ট শুরু হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে? দর্শকদের আমি একটু রিলেট করতে চাই, এই ভিডিওটার সাথে রিলেট করতে চাই। আপনি ভিডিওটি দেখে আপনি উত্তর দেন। আপনি যদি একটু ভিডিওটা আমি ওয়েবসাইট থেকে প্লে করি, আপনি দেখেন। We coming from Bangladesh for support for Bangladesh. We want justice. We are happy is Bangladesh is now is everybody. A lot of people is killing people and nobody is security over there. So it's very bad in Bangladesh right now. No, and house. Lot of people is killing now every day, every morning, every night, every second. আমরা প্রায় সবকটি ব্যানার এবং প্রায় ইয়াতেই দেখেছি যে ফ্লায়ারও ওয়েলকাম মোদি লেখা আছে, এবং পাশাপাশি বিজেপির একটি আমি এটাকে ভিডিওতে দেখেছি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের এই ভিডিও কিন্তু সমগ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। আমার প্রশ্ন, আপনারা তো এই ধরনের আয়োজন প্রতিবার কিসের জন্য করেন? হয় প্রধানমন্ত্রী আসলে করেন, না হলে আপনার দলের প্রধান আসলে। তাহলে সেখানে আপনারা এত সমগ্র যুক্তরাষ্ট্র থেকে কাকে স্বাগত জানাতে গেলেন? না, এর আগেও আমরা করেছি। এর আগেও 5ই আগস্টের বিরুদ্ধে আমরা করেছি, ওয়াশিংটনে করেছি, আমরা টাইম স্কয়ারে করেছি, আমরা ইউএনের সামনে করেছি। এটা আপনি কি বলছেন আমরা করিনি? সেদিন আপনি মোদি এবং ট্রাম্পের দিনকে বেছে নিলেন কেন? আমি কিন্তু আবারও বলছি, মোদি ইজ নট আওয়ার ফ্যাক্টর। মোদিকে নিয়ে আমরা এই সমাবেশ করি নাই। মোদি নিয়ে আমাদের কোনো ব্যানার ছিল না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো ব্যানার দেখাতে পারবেন না। আমার তৈরি ব্যানার, মোদিকে নেওয়া একটা ওয়ার্ড কোথায় লেখা নাই। আমার ব্যানারে একটা কথাই লেখা আছে, একজন অনির্বাচিত অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসের আমরা পদত্যাগ চাই। এবং কারণ দেশের যে অশান্তি, দেশের যে অগ্নিসংযোগ, দেশের যে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে বিশেষ করে সর্বশেষ ডেভিল হান্ট নামে যে ডেভিল খুঁজতেছে, এই ডেভিল খুঁজতে যে 1300-1500 2000-এর মতো বিনা কারণে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা ওখানে সমাবেশ করছি। আপনি কোথাও দেখাতে পারবেন না আমার ব্যানারে, আমার আশেপাশে। তবে ওখানে জানেন, ওই দিন যেহেতু মোদি আসছে, সেজন্য অনেকে ইন্ডিয়ান লোকেরা ওখান থেকে পাশ দিয়ে যাচ্ছিল, তাদের হাতে ব্যানার। আমরা দেখেছি, আপনি জানেন যে আপনারা বিক্ষোভ করেছেন, কিন্তু ইন্টারভিউ নিয়েছে কিন্তু অল ইন্ডিয়ার রেডিও দিয়েছে, অল ইন্ডিয়া টেলিভিশন দিয়েছে, ANI। আমরা একটু আগে টেলিভিশনও দেখছিলাম। অর্থাৎ আপনাদের পাশে কিন্তু ওখানে বিজেপির জায়গা ছিল
বিজেপির পতাকা ছিল এবং মোদির পক্ষে স্লোগান হচ্ছিল, আপনারা বিক্ষোভ করতে পারতেন, কিন্তু কেন ট্রাম্পের এবং মোদির দিনের ওই বৈঠকের দিনটিকে আপনারা এত আয়োজন করে বিক্ষোভের দিন হিসেবে বেছে নিলেন? মানে কাদের কাছে কি জানাতে চাচ্ছেন? না না, আমরা আবারও আমি বলছি, আমাদের প্রতিবাদ সভা ওই দিনই তাদের সভাটা করেছে। মোদি কিন্তু গেছে 12 তারিখে, আর 13 তারিখে হবে এটা আমরা কেউ আমরা জানতাম না। কিন্তু আমি ওখানে এটা কিন্তু ভুল। আপনি কিন্তু গণমাধ্যমে বলেছিলেন আপনার বাস কখন যাবে বা কিভাবে যাবে। আপনি কিন্তু গণমাধ্যমে বলেছিলেন যে কোথা থেকে কোন বাস মুভ হবে। এটা কিন্তু আপনি ভুল বলছেন যে আপনি জানেন না। আপনি জেনেই কিন্তু ওই সময়টার বাসের টাইমটা ঠিক ছিল, যদিও আমি জানি না আপনি এখন কি বলবেন। আমি কোথায় বল, আমি কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমরা 7টার সময় যাব, আমরা 1টা 12টার দিকে যা পৌঁছবো। কিন্তু আপনি যেটা বলছেন, আপনার সাংবাদিকও জিজ্ঞাসা করেন, তারেক ভাইও, আমি তাহের ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তা আপনি কি জানেন, আমার মনে হয় তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি জানেন ওনার বক্তৃতা কয়টার সময় হবে, 12 তারিখে হবে না 13 তারিখ। এটা কিন্তু কেউ জানতো না। এটা হলো একটা আমাদের সময়ের সাথে এটা মিলিয়ে গেছে, এবং একদিক দিয়ে আমার মনে আমরা ভালোই করেছি যে ওই সময়ে আমাদের মেসেজটা আরো ভালো মতে দুই রাষ্ট্রপ্রধানের কাছে গেছে। আমাদের যে দাবিটা ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আমার দাবি ট্রাম্পের বিরুদ্ধে না, আমার দাবি বা ট্রাম্পের পক্ষ না, বা আমার দাবি মোদির পক্ষ না, মোদির বিপক্ষ না। আমরা গেছি আমাদের ইস্যু নিয়ে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, একটা অবৈধ সরকার গত 6 মাস ধরে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে যে রাজত্ব, জঙ্গি রাজত্ব দায়ী করেছে, সেই মেসেজ দেওয়ার জন্য আমরা গেছি। আচ্ছা, আমরা একটু সিদ্দিক ভাই, আমি আপনার কাছে একটি জায়গায় যেতে চাই। সেটি আমরা বলছি যে আপনি 5ই আগস্টের পরবর্তীতে আপনি ডাইভার্সিটিতে একটি মিটিংয়ে, ছাত্রলীগের একটি বিক্ষোভ সমাবেশ, আপনি বলেছিলেন যে ডিসেম্বরই শেখ হাসিনা ফেরত আসছেন। তো ডিসেম্বর চলে গেল, এখন তো ফেব্রুয়ারি। আপনি গতকাল বলছিলেন যে দেখেন না কি হয়, কি হতে পারে বলে মনে করেন? রাজনীতিতে কোনো সময়সীমা থাকে না, রাজনীতি তার স্বাভাবিক গতিতে চলে। তাহলে ডক্টর সিদ্দিকুর রহমান এই সময়কাল বেঁধে দিলেন কি করে? আমরা 7ই মার্চে স্বাধীনতার লিটারালি ঘোষণা দিয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি 16 ডিসেম্বরে। তো এই সমস্ত জিনিস কোনোদিন ঘোষণা দিয়ে হয় না, সময় লাগবে। তবে আমি যেটা বলেছি, ডিসেম্বরে না হলে জানুয়ারি না হলে ফেব্রুয়ারি, না হয় এ বছর না হলে আরেক বছর শেখ হাসিনা ফিরে আসবে, উনি যদি বেঁচে থাকেন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ সেটা অবশ্যই শেখ হাসিনা সম্মানে আসবে। আপনি এখানে পয়েন্ট অফ রেফারেন্স বলতে চাই, আলম ঠিকানার যে এখন টকশো করেন মহিউদ্দিন সাহেব, ওনার একটা আজকে দেখলাম, সেখানে এক ভদ্রলোক এক সুন্দরভাবে বলেছে, সে আমাদের অনেক সহজ সমালোচনা করেছে, সবারই সমালোচনা করেছে, আমি অনেক গিয়া তার সাথে আমি একমত। কিন্তু সেখানে সে একটা স্ট্যাটিস্টিক দিয়েছে, সে বলছে 40,000 লোকেরা সার্ভে করেছে। সে সার্ভেতে দেখা যাচ্ছে একটা অসাধারণ, অস্বাভাবিক একটা রেজাল্ট। সেই রেজাল্টটা কি, আজকে যদি নির্বাচন হয় 87% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, 8% লোক। সিদ্দিক ভাই, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আমি রেফারেন্স জানতে আসি না। আমি বলছেন যে আপনি দেখেন না কি হয় বলেছেন গতকাল একটি টক শোতে। তাহলে কি হতে পারে বলে আপনি মনে করছেন? ঠিক আপনি ট্রাম্প এবং মোদির বৈঠকের পরে কথা বলেছেন। না, আমি সেটা বলবো কেন? সেটা তো রাজনীতিবিদের কথা হলো না। রাজনীতিবিদ কথা দেখবেন আপনি। আপনি অস্বীকার করছেন যে আপনি কথাটা বলেননি। কিছু করতে যাবো না, আমরা তো গায়ের জোরে কিছু করতে যাবো না। দেশের জনগণ, দেশের রাজনীতি, দেশের জনগণ তারাই নিয়ন্ত্রণ করবে। আমি দেশের জনগণের কথা বলছি যে দেখেন আগামী 6 মাসের ভেতর, আগামী 2 মাসের ভেতর, আগামী 2 সপ্তাহ বাংলাদেশের জনগণ কি করে আমরা দেখেন। এটা ট্রাম্পও করতে পারবে না, মোদি সাহেব করতে পারবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে। 71-এ বাংলাদেশ জনগণই নিচে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, এবারও প্রয়োজন হলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের। সিদ্দিক ভাই, আপনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছেন যে দল দাবি করে যে তারা স্বাধীনতার দল, তারা দেশপ্রেমিক দল, তাই তো? এবং আপনাদের ত্যাগী নেতাকর্মী আছে। আপনি কি মনে করেন যে এই যে একটি এক রাতের ব্যবধানে আপনার দলের শীর্ষ নেতা এবং আরও গুরুত্বপূর্ণ নেতা এই যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এবং আমরা পরবর্তীতে তাদের আবিষ্কার করলাম পার্শ্ববর্তী ভারতে, এবং এত কয়জন নেতাকর্মী যারা আপনারা এই সুদূরও তাদের ডাকের অপেক্ষায় ছিলেন, তাদেরকে এক কথায় এতিম করে চলে গেছে? আমরা এই ধরনের বক্তব্য বিভিন্ন জেলা বা সাংগঠনিক জায়গা থেকে দেখেছি। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন, আওয়ামী লীগের এই স্ট্যান্ডটিকে আপনি কিভাবে দেখলেন? এর ব্যাখ্যা কিন্তু আমরা সবসময় দিয়েছি, রাজনীতিতে অনেক কিছুই ঘটে। বঙ্গবন্ধুকে 15 আগস্ট যখন হত্যা করা হয়, 15 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে বঙ্গবন্ধু ছাড়া দ্বিতীয় কোনো কথা ছিল না। কিন্তু পরের দিনে
সেটা সব পরিবর্তন। আমাদের জাতিটা এইরকমই, আমরা সবকিছু যেভাবে একবার দেখে সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই, আবার সঙ্গে সঙ্গে ফিরে আসি, এটাই স্বাভাবিক, এটা হলো আমাদের জাতির একটা বৈশিষ্ট্য। কিন্তু সিদ্দিক ভাই আপনি যেটাকে স্বাভাবিক বলছেন যে এটি রাজনীতি স্বাভাবিক, আপনি পলিটিক্যাল অ্যান্সার করছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি বলি যে যাদেরকে গত 15 বছরে বিএনপি জামাতকে একটি গালিতে রূপান্তর হয়েছিল, আমরা কিন্তু 15-16 বছরে দেখিনি যে 2010-এর পরে এদেরকেও অন্ততপক্ষে আপনাদের ভাষায় বিএনপি জামাতের আশ্রয়স্থল পাকিস্তান কিংবা অন্য কোনো দেশে যেতে। সেই সব দেশের রাজনীতিবিদরা যদি এদেশে থাকতে পারে, তাহলে আপনাদের দাবি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ দেশপ্রেমিক এবং স্বাধীনতার দল, তারা কিন্তু এক রাতের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গেল না। এই জিনিসটা তো আমরা জানতে চাচ্ছি যে 5ই আগস্টে বা 3, 4, 5 তার পরবর্তীকালে যে ঘটনাগুলি ঘটেছে বাংলাদেশে, যে মব জাস্টিস শুরু হয়েছে, কোথায় সে 7.62 মিলিমিটারের সে অস্ত্র পেল, এর সবকিছু তো দেখতে হবে। আপনি যেটা বলছেন বিএনপি গত 15 বছর ছিল, কারো গায়ে হাত দিতে হয়নি, আমরা তো কারো বাড়িও আমরা করিনি, কাউকে আমরা আক্রমণ করিনি, মব কোনো আক্রমণ হয়নি। আর নির্বাচন পরে এই জায়গাটাই আপনার বলছি, আপনি কারো গায়ে হাত দেননি, তাহলে জাতিসংঘের যে রিপোর্ট চলে আসলো যে যেখানে গুম খুন হত্যার পিছনে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্দেশ ছিল, জাতিসংঘের এই যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট বা বিভিন্ন জায়গায় আয়নাঘরের সন্ধান পেয়েছে, এগুলো কি? আমার তো জাতিসংঘের রিপোর্টটা তাহলে কি? আমি শুনিনি রিপোর্টটা, আমি পড়েছি। আপনারা পড়েন ভালো করে, রিপোর্টটা ভালো করে পড়তে হবে, ওখানে সব ঘটনাই আছে। আমি যেটা বলি, আয়নাঘর তো না সব জায়গায়, দেশে আপনার ধরে নিয়ে যায় অনেক অত্যাচার করে, বিভিন্ন দেশে আছেন, সেটাই আয়নাঘর বলতেছে। আমি এখন বুঝতে পারতেছি এটা অন্যায় কাজ। আপনি একটা লোকের অন্যায় ভাবে কষ্ট দিয়ে তো আমি এটা কিন্তু আমি আয়নাঘর যদি এভাবে করে থাকে, যারা করেছে তাদের বিচার হওয়া উচিত, তাদেরকে আমরা আইডেন্টিফাই করা উচিত, আমি সেই থেকে যাব না। কিন্তু আপনি যে কথাই আসছেন, আমরা কেন 5 তারিখের পরে আমাদের নেতা করে বাইরে আসলো, নেতা করে বাইরে আসতো এমন একটা অবস্থা, এই মিটাকুলাস ডিজাইন যেটা আমরা ফেল করছি আন্ডারস্ট্যান্ড করতে, মিটাকুলাস ডিজাইন যেভাবে সশস্ত্র ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু না, পুলিশ বাহিনীকে যেভাবে হত্যা করেছে, এটা বাংলাদেশে ইতিহাস বা কোন দেশে ইতিহাস নয়। আমি আমেরিকাতে আছি, আপনি আমেরিকাতে আছেন, একটা পুলিশের গায়ে হাত দেন তো কি করবে? আপনি যখন 40 জন সরকারি নিয়মে অনুযায়ী আছে, 40 জন হত্যা করেছে, আপনি বলেন তো নিউ ইয়র্ক শহরে যদি একজন পুলিশকে আপনি হত্যা করেন কি অবস্থা হবে? একটা পুলিশ স্টেশন যদি আপনি 10 জন পুলিশকে হত্যা করেন কি করবে? ঠিক আছে সিদ্দিক ভাই, আপনি উত্তরটা হচ্ছে যে আপনার জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট, যেখানে সরাসরি বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, এই জায়গাগুলো কি বলবেন? জাতিসংঘের রিপোর্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটি কি সঠিক নয়? মানে জাতিসংঘ এটা একটা মেরুদণ্ডহীন একটা সংগঠন, এরা কি রিপোর্ট দিল না দিল, এটা আজকে বলতে কিছুক্ষণ আগে একটা হিয়ারিং হয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা হটেবারি, তাদের সেখানে বলেছে তার কেরি বোধহয় যে কিভাবে ইউএসএ টাকা দিয়ে এই জাতিসংঘের যার মোটা একটা অংশ নিয়ে আফগানিস্তানে কি করেছে, পাকিস্তানে কি করেছে, এবং বাংলাদেশের কিছু আছে, এটা তো টাকা দিয়ে করা হয়েছে ভাই। এবং যেটা রিপোর্টটা বেড়েছে, এই রিপোর্টটা কিন্তু সত্যিকার, এখানে পজিটিভ জিনিস অনেক আছে। আপনি তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন, তাই তো? তাহলে এখানে তো জাতীয় 4 নেতা, অবশ্যই আপনি তাদের স্বীকার করেন নাকি? হ্যাঁ, আপনি জাতীয় বাংলাদেশ আওয়ামী লীগ করেন, জাতীয় 4 নেতাকে তো আপনি স্বীকার করেন। জাতীয় 4 নেতাকে তো আপনি স্বীকার করেন যে জাতীয় 4 নেতার অবদান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম, জি আপনি স্বীকার করেন, ফাইন। তাহলে আমরা দেখেছি যে শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি নিয়ে বিশদ বর্ণনা দিয়েছেন, এবং এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয় যেটি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠেছিল বলে তিনি দাবি করেছেন। আমরা একই কথা বঙ্গবীর কাদের সিদ্দিকীর দেখেছি, বা আরও অনেক যারা আছেন মুক্তিযুদ্ধের দল, তারা বলছেন। আপনি কি তাদের সমস্ত বক্তব্যের সাথে একমত? বেসিক্যালি সোহেল তাজের বক্তব্যের সাথে আমি একমত। এটা ওনাদের ওপিনিয়ন, এটা ওনাদের ওপিনিয়ন, এটা ওনাদের ওপিনিয়ন। রাজনীতিতে সবারই সারা ওপিনিয়ন আছে, এবং আওয়ামী লীগ একটা দল, এটা মাল্টি ডিসিপ্লিন লোকে দলটা করেন। এটা শুধু এই দলটা তো শুধু তাজউদ্দিন সাহেবের নয়, এই দল শেখ সাহেব, এটা হলো মাল্টি ডিসিপ্লিন মাল্টি কালার লোকদের দল। এখানে ওনারা যেটা বলছেন এটা ওনাদের ওপিনিয়ন। আমরা খুব মানে কিছুদিন আগে একটি রিপোর্ট দেখেছি, FBI রিপোর্ট, এবং সেখানে আমরা সেটা জানি যে দামি 8টি গাড়ি এবং 5টি প্রতিষ্ঠানের জয়ে সম্পৃক্ততা পেয়েছিল।
FBI, এবং সেখানে অন্যতম সহযোগী হিসেবে আপনার নাম এসেছে। আপনি নিশ্চয়ই এটা আপনার দৃষ্টিগোচর হয়েছে। এই অর্থ পাচার এবং এই যে আর্থিক কেলেঙ্কারি, এটার সাথে আপনার নাম এসেছে, আপনি বিষয়টিকে কিভাবে খণ্ডন করেন FBI এর এই রিপোর্টের সাথে? Absolutely false. আমার সাথে সজীবদের জয়ের কোনো যোগাযোগ, আর্থিক রাজনৈতিক যোগাযোগ ছাড়া আর্থিক সম্পর্ক আমার তার সাথে নেই, আর্থিক ব্যবসা বাণিজ্য কোনো কথা। আপনি কিন্তু জিনিসটা যোগাযোগ বলে নেই। ওই রিপোর্টের যে রিপোর্টটা সেখানে বলা হয়েছে যে যারা FBI কে রিপোর্ট করেছে জয়ের বিরুদ্ধে, তারা বলেছে যে এর সাথে ডক্টর সিদ্দিকুর রহমান এবং আরেকজনের নাম বলেছে তারা জড়িত আছেন। আমরা সহযোগী বলেনি, সেটা তারা জড়িত আছে, এটা হলো রিপোর্ট করেছে FBI কে। জিনিসটা সেভাবে ইন্টারপ্রেট করতে হবে। আমি চ্যালেঞ্জ করছি FBI কে, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের থ্রুতে বের করুক যে সিদ্দিকুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ থেকে কোনো টাকা এখানে পাচার করে নিয়েছে সজীবদের জয়ের সাথে। আর গাড়ি বাড়ি যেটা বলছেন ভাই, এটা তো আপনার যদি এখানে 20 বছর 30 বছর থাকেন, আপনার 7-8টা গাড়ি হবে, 8-10টা গাড়ি হবে। আমি সিদ্দিক ভাই আপনার সাউন্ডটি একটু আনমিউট করেন। এই সমস্ত সবই টুইস্টেড। এটা ওই বলি ওই মিটাকুলাস ডিজাইনের একটা পার্ট অফ অল দিস থিংস। আচ্ছা সিদ্দিক ভাই, আপনি যেটা আমি শুরুতে একবার শেষের দিকে আছি, আমি জাস্ট 2টা পয়েন্ট আপনাকে বলি। আপনি কিছুদিন আগে বলেছিলেন আপনার বগুড়ার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনি বলেছেন তাই তো? বগুড়ার বাড়ি আপনার ভাঙচুর হয়েছে, আপনি বলছেন আবার আপনি নাগরিকও সেখানকার নন। কিন্তু আমরা যদি জানি যে বাংলাদেশের একটি ব্যাংকের লাইসেন্স নিতে আপনি গিয়েছিলেন, তখন আপনাকে খেলাপি হিসেবে দেখানো হয়েছিল, তাহলে পরবর্তীতে ফাইন্ড আউট হলো যে সেটির আর্থিক অনেক কিছু ফাইন্ড আউট হয়েছিল, সেটির খুঁজে পায়নি। আপনি এটাকে কিভাবে বলবেন? আপনি কি বাংলাদেশে কোনো ব্যাংকে খেলাপি হয়েছিলেন? নেভার এভার, নেভার এভার চ্যালেঞ্জ अगेन। আপনি কোনো ব্যাংকের লাইসেন্স নিতে গিয়েছিলেন? নেভার। আমি কোনো ব্যাংকের, আমি কোনো ডাইরেক্টর না, ব্যাংকের কোনো অংশীদার নাই আমার, এবং আমি কোনো টাকার জন্য আমার এ নিয়ে কোনো, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে অন রেকর্ড চ্যালেঞ্জ, যদি কেউ বার করতে পারে। আমি বলছিলাম যে নিতে চেয়েছিলেন কিনা, গিয়েছিলেন কিনা, প্রাথমিক পর্যায়ে সেখানে খেলাপি হয়েছিল? আমি কোনোদিনই ব্যাংকও নিতে যাইনি। অনেকে আমার নাম দিছে ব্যাংক নেওয়ার জন্য, আমি কোনো ব্যাংক নিতেও যাইনি। আমি কোনো ব্যাংকের ডাইরেক্টরও না, আমি কোনো ব্যাংকের চেয়ারম্যানও না, আমি কোনো আমি আপনাকে বলি আমার কোনো ব্যাংক নাই, আমার কোনো বলে ইন্স্যুরেন্স কোম্পানি নাই, আমার কোনো ফ্ল্যাট নাই, নাথিং আই হ্যাভ ইন বাংলাদেশ। যে বাড়িটি পুড়িয়ে দিয়েছে, আমি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে যখন গেছি, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি সোজা বাড়িতে যা থাকতাম, আমার সেই গ্রামের বাড়িতে, পৈতৃক বাড়ি, বাবার তৈরি গ্রামে, এবং সেখানে আমি সেই টিনের বাড়িতে আমি থাকতাম। এবং খালি 2 বছর আগে একটা জিনিস অ্যাড করেছি, এত গরম টিকতে পারছিলাম না, সেই গরম দেখে আমার 2 বোন থাকে নিউ ইয়র্কে, তারা 2 জন 2টি এসি কিনে দিয়েছিল, সেই এসি 2টা 2 লাগানো ছিল। এই হলো আমার বাড়ি। এবং অনেকে অনেক কথা আমি বলছে ব্যাংক খুঁজে বের করেন, খালি ব্যাংক না, যদি আমার নামে কোনো প্লট বাই করতে পারে, আমার নামে ফ্ল্যাট বাই করতে পারে, আমি কারো ক্ষেত্রে চাঁদা নিয়ে, কোনো প্রমোশন নিয়ে কারো চাকরি একটা বাই করেন, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আর যেটা বলছেন সিদ্দিক ভাই, এবার আমরা আসি যে প্রায় শেষের দিকে, আমরা দেখছি যে ভারত রিপোর্টটা করেছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। যারা আপনাকে বলেছে আমি ব্যাংক নিতে গেছি, আমি ডিফল্টার হচ্ছে, আমি তো ব্যাংকের কোনো লেন, আমি তো বাংলাদেশের ব্যাংকের কোনো লোনও নেই। আচ্ছা, আপনি ক্লিয়ার করেছেন। আচ্ছা, আমরা একটু যেতে চাই যে একটি প্রায় বলা হয়ে থাকে যে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি তাহলে বিজেপির কোনো একটি প্রেসক্রিপশন অনুযায়ী চালিত হচ্ছে কি না? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি আমার সাথে কোনো সম্পর্কই নাই। বিজেপি আমি নামটা শুনছি, তাদের কারোর সাথে আমার সম্পর্ক না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আমি আমার নেতা নেতৃত্ব নিয়ে, ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে আমি এই দলটা চালাই। কেন বাংলাদেশের রাজনীতির সাথে আমরা সংযুক্ত, কারণ এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই অ্যাপ্রুভালটা বাংলাদেশ আওয়ামী লীগ দেয়নি, এটা জননীতি শেখ হাসিনার অনুমোদিত সংগঠন, এটা বাংলাদেশ আওয়ামী লীগের অনুমোদিত সংগঠন না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে,
আপনাকে দীর্ঘ সময় আপনি দিলেন, ভাষার মাস চলছে, আপনি কতটুকু আশাবাদী? আপনার যিনি দলের সভানেত্রী তিনিও এই ঠিক ট্রাম্পের মোদির বৈঠকের পরপর একটি অডিও বার্তা নিশ্চয়ই আপনিও শুনেছেন, যেখানে বলা হচ্ছে যে 1 মাসের মতো দেখো অনেক কিছুই ঘটবে। কি ঘটবে এবং আপনি কি আশাবাদী? আবার আমি বলছি, রাজনীতি কিভাবে কি ঘটবে বলা বড় কঠিন। আপনি যে কথাটা আনতে যে আসল কথা বললেন না, সেটা হলো গতকাল বা গতকাল পরশু যে ট্রাম্প এবং মোদি যে একটা বৈঠক হয়েছে, সেখানে প্রেস কনফারেন্সে তারা কিছু বক্তব্য রেখেছে। একটা জিনিস সেখানে আমরা ক্লিয়ার করতে চাই, যেটা গতকাল আমি সুযোগ পাইনি, অনেকে অনেক কথা বলেছেন। এই সমস্ত প্রেস কনফারেন্স যখন হয়, তার আগে কিন্তু সেই শীর্ষ নেতাদের সাথে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ডোর তাদের কিন্তু আলাপ আলোচনা হয় যে আমরা এখন, আপনি সাংবাদিক আমরা ভালো জানেন, যারা কোন কোন প্রশ্নে আমরা উত্তর দেব, কোন কোন প্রশ্ন আমরা এন্টারটেইন করবো, এবং ইন সাম ইনস্ট্যান্স অলরেডি সেট করা থাকে কাকে প্রশ্ন করতে হবে, কাকে কি করতে হবে। সেখানে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ট্রাম্প সাহেব যেভাবে দিয়েছেন এবং মোদী সাহেব সেটাকে যেভাবে অ্যাড্রেস করে, মানে যেভাবে এড়িয়ে গেছেন, দুইজনই বিশ্বের শ্রেষ্ঠ নেতা হিসাবে, ইলেক্টেড লিডার অফ দি রেসপেক্টিভ কান্ট্রি, তারা যেভাবে সেটাকে হ্যান্ডেল করেছে, আমি কিন্তু সেটাকে খুবই একটা উঁচু মানের একটা স্টেটমেন্ট তারা করেছে। এবং বাংলাদেশ নিয়ে যে ইস্যুটা এসেছে, যে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের ব্যাপারেও যে ততটুকু তারা দুইজনই বলেছে, সবটুকুই এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্তের উপরে হবে এবং রাজনীতিটা সবসময় তার আপন গতিতে চলে। তবে আমার শোনেন, আমি একটু শেষ করি। যেহেতু এই বৈঠকটা আমরা যারা বাংলাদেশে আমাদের যারা বিরোধী আছে, তারাও যেমন উৎসুক অবস্থা ছিল কি বলে কি না বলে, আমরাও যে উৎসুক ছিলাম না সেটা আমি বলবো না, তবে আলটিমেট সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের জনগণ নেবে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন, বাংলাদেশের জনগণ। আমরা শেষ করব, আপনি শেষ করতে যেও মনে হলো যে আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্বে আছেন। তো একটি সভাপতি মানে তো একটি দলের অভিভাবক, তাই তো? একটি ভালোর যেমন প্রশংসা একজন সভাপতিকে নিতে হয়, তেমন অন্যদেরও কথাও আপনাকে জানতে হবে, তাই তো? যদি আমরা সেটাই বুঝি, আপনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, বলেছেন, কিন্তু যদিও আমরা এ বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল, বাংলাদেশে আপনার যাতায়াত ছিল একটি ব্যাংকের পরিচালনা হিসেবে, কিন্তু শেষমেশ কিন্তু আপনার খেলাপি বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ায় আপনি পিছনে আসেন। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু লক্ষ্য পেয়েছি, আমরা দেখেছি যে এরই মধ্যে পত্রিকাতে এসেছে আপনার দলের মিস্টার আবুল কাশেম, তার ব্যাপারটি আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যদি বলি যে আপনাদের নিজাম চৌধুরী, তিনিও একটি ব্যাংকের মালিক। তাহলে একটি দলের শুধু যুক্তরাষ্ট্র শাখায় একটি পদবিকে ব্যবহার করে ব্যাংকের মালিকানা, যেটি বাংলাদেশেও আওয়ামী লীগের কোনো পদবি ব্যবহার না করে মানুষ পাচ্ছে না, সেখানে আপনারা এখানে কিভাবে এই দুটি কেস কি আপনার নজরে এসেছে? সরাসরিভাবে বলতে চাই, একজন নিজাম চৌধুরী, একজন আবুল কাশেম। অবশ্যই আছে, এই সমস্ত ব্যাপারে আমি নিজে তবদিল করেছি। আমার নেতা কর্মীরা যাতে পায়, বাংলাদেশে 60-এর অধিক ব্যাংক দিয়েছে, সেখানে আমরা যুক্তরাষ্ট্রের 3টা ব্যাংক পেয়েছি, যুক্তরাজ্য 1টা ব্যাংক পেয়েছে। ব্যাংক পাওয়াটা তো অন্যায় নয় ভাই, তারা তো ব্যবস্থা করতে গেছে, এটা তো অন্যায় কোনো কাজ না। অন্যান্য ব্যাংক এবং প্রবাসীদের জন্য এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে। আমি আবারও বলি, আমি কোনো ব্যাংক চাইনি, আমার কোনো ব্যাংক খেলাপি নাই, আমি কোনো ব্যাংক নিয়ে আমার ব্যাংক খেলাপি নাই, ব্যাংক খেলাপি আমি কোনোদিন কোনো ঋণই নেইনি বাংলাদেশে। আমি এটুকু বলি, আজকে 53 বছর বাংলাদেশের ইতিহাসে আমি বাংলাদেশ থেকে কোনো লোনই নেইনি এবং ব্যাংকের ব্যাপারে আমার জিরো ইনভলভমেন্ট। যারা আপনাকে রিপোর্টটা দিয়েছে মিথ্যা। এবং কাশেম সাহেবের যেটা কথা বললেন, হ্যাঁ, সেও একটা ব্যাংক পেয়েছে, সেখানেও অনেকে বলে আমার শেয়ার আছে। নো, মাই নেম ইজ নট দেয়ার। তবে আমি হেল্প করছি, যেহেতু আমি প্রেসিডেন্ট, আমাকে বলতে হয়েছে বা ওই অর্থমন্ত্রী তাদের কাছে আমি গেছি যে নিজাম সাহেবকে ব্যাংক দেন, ওই ফরাসত আলীকে ব্যাংক দেন, ওই কাশেমকে ব্যাংক দেন। যেহেতু আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি সেটা, কিন্তু আমি এই 3টা ব্যাংকের একটার ব্যাংকেরও আমি ডাইরেক্টর না এবং কোনো শেয়ার হোল্ডার না। আপনাকে বলে দিলাম, শেয়ার রেকর্ড অন রেকর্ড অ্যান্ড চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ দিলাম আমি, যে প্রমাণ করুক একজন। আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনাদের দলের নেতাকর্মীদের ভার্সন অনুযায়ী, তাদের অভিযোগ মতোই বলছি যে আপনাদের এই দুজনের নাম বলেছিলাম, নিজাম চৌধুরী এবং আবুল কাশেম, সেটি কিন্তু আপনাদের দলের যারা ত্যাগী নেতাকর্মী তাদের কথা। তাহলে একদিকে ত্যাগী নেতাকর্মীরা মাঠে রয়েছেন,
আমার প্রশ্ন, যারা এই ব্যাংকের সুযোগ সুবিধা দলীয় পদকে ব্যবহার করে রয়েছেন, তাদের কি আপনি কি এখন কোনো দলীয় প্ল্যাটফর্মে দেখতে পান? কেন দেখতে পান না? কেন তারা সোচ্চার না? না 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 না, তারা কি করছেন, ব্যাংক তাদের দেওয়া হয়েছে, দেওয়াটা অন্যায় না। ব্যাংক নেওয়ার পর তারা যদি কোনো অন্যায় অবিচার করে থাকে, হয়তো বা করতে বা করতে না পারে, তারা কেন বের হয় না সে উত্তর তারা দেবেন। কিন্তু সিদ্দিকুর রহমান যদি করতো তাহলে ঘরটা, আমি এখনো চ্যালেঞ্জ করে বলি, সিদ্দিকুর রহমান বাংলাদেশ থেকে একটি জিনিসও নেয়নি। হ্যাঁ, আমি একটা নিচ্ছি, আপনি হচ্ছে মিস করছেন, আমি একটা পাওয়ার প্ল্যান্ট পেয়েছিলাম 3 বছরের জন্য। হ্যাঁ, সেই পাওয়ার প্ল্যান্ট আমি কিছু লাভও করেছি, কিন্তু পরবর্তী 5 বছরে সেখানে 21 কোটি টাকা লস হওয়াতে আমাকে সে ছাড়িয়ে দিয়ে আসতেছে। দ্যাটস দি অনলি থিং আই ডিড, এবং তার সমস্ত হিসাব বাংলাদেশ সরকারের কাছে আছে, সবার কাছে আছে। তবে ব্যাংকের ব্যাপারে আপনাকে ক্লিয়ার বলি, ওই 2 জনের নাম তার আমি তো বলতে পারবো না ভাই, আমার দলের লোক, আমি তাদের 5 তারিখের পর থেকে কাউকে দেখতেছি না, মানে একটা কথা দিয়েও তারা আমাকে সহযোগিতা করতেছে না, এটুকু বলতে পারি। আমার বিরুদ্ধে সমালোচনা হবে যদি আমি বললাম আমি সভাপতি, আমার বিরুদ্ধে তো আমার দলেরই সভাপতিত্ব করবে। আপনার এমন যখন দাবি, তখন আপনারই কিন্তু নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে আপনি তাদের ভাষণ মতে, আমি যা বলছি সেটা আপনার দলের নেতাকর্মীদের ভাষণ মতে প্রশ্নগুলো করছি, যে আপনি ভীষণ সৎ আবরণের একজন নেতা, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের আপনি আমেরিকার কাস্টোডিয়ান, তার সকল প্রকার অন্যায়ের সব কাজকর্মগুলো আপনার দ্বারা সম্পাদিত হতো, যে কারণে আওয়ামী লীগে এত ত্যাগী নেতাকর্মী সত্ত্বেও তা আপনি দীর্ঘদিন এই পদ ব্যবহার করেছিলেন। আপনার নেতাকর্মীদের এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডন করবেন? আমি তো এর কোনো নির্বাচন হয় না, জননেত্রী শেখ হাসিনা আমাকে সভাপতি রেখেছে আজকে 15 বছর। 2011 সালে আমি সভাপতি হয়েছি। তারপর থেকে সজীব ওয়াজেদ জয়ের সম্বন্ধে আপনার মধ্যে ইলিয়াস সাহেব আপনাদের আছে, উনি একটা টক শোতে উনি বলছিলেন, বা ওনার ইয়েতে বলছিলাম যে আমি হলো সজীব ওয়াজেদ জয়ের কেশিয়ার, শেখ হাসিনার কেশিয়ার। আমি বলছি একটা প্রমাণ দেখা যে সজীব ওয়াজেদ জয়ের 1টি পয়সা আমার থ্রুতে আদান প্রদান হয়েছে, বা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বা তার আমি 1টা পয়সা আদান প্রদান আমার থ্রুতে আছে। টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কোনো লেনদেন নাই। এফবিআই 300 মিলিয়ন ডলারের ঘটনা, সেখানে আমি বলছি কোনো ব্যাপারে মানি কনসার্ন সিদ্দিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট কোথাও পাবে না, স্পটলেস আমি বললাম। আর আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে সেটা করবেই, তার দলের প্রধান আমি, অনেকেরই হিংসা, অনেকেরই জানাচ্ছে থাকবে, কিন্তু প্রমাণ করুক। আমি আপনাকে, আপনি যেগুলো কথা শুনেছেন তাদেরকে আপনি জানাই দেন যে সিদ্দিক সাহেব অন রেকর্ড, অন পাবলিক, সবার সামনে বলেছে একটিরও কোনো সত্যতা নেই, নট এ সিঙ্গল এভিডেন্স দে ক্যান প্রডিউস ফর মি। সেই জন্য আমি বলছি, আমি কিন্তু খোলাখুলি মানুষ পাই। আমি আপনার একটা কথা বলি, এই দেশে আমি আমার মনে অনেকের চাইতে আগে এখানে এসেছি। আমি এখন যে বাড়িতে থাকি আমার কিন্তু সোফা সেটও নাই। সিদ্দিক ভাই, আমি আপনার আরো অনেক কথা শোনার ইচ্ছা ছিল। আমরা ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো অনুষ্ঠানে আবার আপনাকে ডাকবো। আমাদের আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনি বেশ বিষয় খোলামেলাভাবে বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, আমরা এত সময় আমাদের এই টাইম পলিটিক্স অনুষ্ঠানে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। দর্শক, আমরা আগামী পর্বে ভিন্ন কোনো অতিথিকে সাথে নিয়ে সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোচনায় আবারও ফিরব। সেই পর্যন্ত বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।